এইচএমপি ভাইরাস। কোভিডের পর আবার একটা ভাইরাসকে ঘিরে হঠাৎ করে বিশ্বজুড়ে উদ্বেগ আর দুশ্চিন্তা। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে আসা একের পর এক ভয় জাগানো ভিডিও। চীনের ফুটেজ সত্যি না মিথ্যে কেউ জানে না। আদৌ চীনের, আদৌ এখনকার কেউ জানে না, কিন্তু আতঙ্ক। সত্যি কি এই ভাইরাস আর একটা কোভিড কাল ডেকে আনতে পারে, নাকি যে উদ্বেগটা ছড়াচ্ছে সেটা ভিত্তিহীন, পেছনে বাস্তব নাকি ব্যবসা? এই সমস্ত প্রশ্ন উঠে আসবে এই বিশেষ পর্বে। আজকে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন, কলকাতা, বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ, ভারতে 4 শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস। ফিরতে চলেছে কোভিড কালের আতঙ্ক, নাকি পুরোটাই ভয় দেখানোর কারবার? দ্বিতীয় প্রশ্ন, এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। ভাইরাসের চরিত্র বদল হলে তা মারাত্মক হতে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশ। তাহলে কোন পথে এড়ানো যাবে বিপদ? আজ তৃতীয় প্রশ্ন থাকবে, জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, বুকে কফ জমা থেকে গায়ে র্যাশ, করোনার মতোই উপসর্গ এই ভাইরাসের। বিশ্বজুড়ে আক্রান্তদের সিংহভাগই শিশু ও কিশোর। ভবিষ্যতে করোনার মতো বিপজ্জনক হতে পারে এই ভাইরাস, নাকি থেকে যাবে সাধারণ ফ্লুয়ের মতোই? চতুর্থ প্রশ্ন, চীনে বাড়ছে নতুন ভাইরাসের সংক্রমণ। ভারতে হদিশ মেলার পর কর্ণাটক ও মহারাষ্ট্রে জারি হলো সরকারি নির্দেশিকা, কিন্তু কেন্দ্রীয়ভাবে কবে ইস্যু করা হবে নির্দেশিকা, কবেই বা জানা যাবে রাজ্যের গাইডলাইন? আজ পঞ্চম প্রশ্ন থাকবে, মালদায় তৃণমূল সহসভাপতি খুনে বিস্ফোরক অভিযোগ, নিহত স্ত্রী। বললেন খুনের পেছনে একাধিক বড় মাথা, বিরোধীদের কোনো মোটিভ নেই যার জন্য এটা ঘটবে। তাহলে যা হয় বুঝে নিন। দলের কোন কোন নেতাদের দিকে ইঙ্গিত করলেন নিহত বাবলা সরকারের স্ত্রী? তবে শুরুতেই দেখাবো বেঙ্গালুরুর পর আহমেদাবাদ, আর এবার কলকাতাতেও সামনে এলো এইচএমপি ভাইরাসের সংক্রমণের খবর গত নভেম্বর মাসে। দেখুন, হিউম্যান মেটানিউমো ভাইরাস বিশ্বের একাধিক দেশে উদ্বেগের নতুন নাম। করোনা ভাইরাসের মতোই কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে হিউম্যান মেটানিউমো ভাইরাস, নাকি এখনই অতটা উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি? সবার মুখে মুখে এখন এই প্রশ্ন। আতঙ্কের বিষয় হল ভারতেও এবার 4 শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর 3 ও 8 মাসের 2 শিশু, আহমেদাবাদের 2 মাসের শিশুপুত্র, কলকাতাতেও 5 মাসের একটি শিশুর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গেছিল বলে খবর সামনে এসেছে। পরিবার সূত্রে খবর, 5 মাসের ওই শিশু গত 12ই নভেম্বর মুম্বাই থেকে কলকাতায় আসে। আসার পর থেকেই জ্বর, বমি, পেট খারাপ, সর্দি কাশিতে ভুগতে থাকে। সেই সঙ্গে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানেই পিসিআর প্যানেল টেস্টে ধরা পড়ে 5 মাসের শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে আমরা সেন্সিটাইজড ঘটনাটা নিয়ে। আমরা খেয়াল রাখছি যে এটা কিভাবে বাড়ে বা কতটা এটার সিরিয়াসনেস কোন পর্যায়ে যায়। উই উইল টেক নেসেসারি স্টেপস অবভিয়াসলি। আগের যে অভিজ্ঞতা হয়ে গেছে করোনা ভাইরাস নিয়ে, এটা তো বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড। যে ধরনের প্রিকশনগুলো নিয়েছিলাম সেগুলো কি এখনই নেওয়া উচিত কিনা? কর্ণাটক সরকার জানিয়েছে বেঙ্গালুরুতে আক্রান্ত 2 শিশুর পরিবারের সম্প্রতি বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই। নিজেদের এলাকা ছেড়েও কোথাও যায়নি তারা। একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, চীনে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে এইচএমপি ভাইরাস। সংক্রমণের খবর পাওয়া গেছে মালয়েশিয়া, জাপান, হংকংয়েও। এটা নতুন কোনো ভাইরাস নয়, আর এই ভাইরাসটা বাচ্চাদের মধ্যে প্রচুর পাওয়া যায়। একটা কমন কোল্ডের মতো ডিজিজ এখানে। কিন্তু এটা ভয়ের কারণ হতে পারে যাদের ওই ব্যাকগ্রাউন্ড সিওপিডি, খুব খারাপ অ্যাজমা আছে, যাদের কিডনি ফেলিয়ার, লিভার ফেলিয়ার বা ক্যান্সার পেশেন্ট ওষুধ খাচ্ছে। মডিফাইড ওয়েতে চায়নাতে বেরিয়ে থাকে কিছু, সেটা যদি হাই মর্টালিটি হয় সেটা আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো। যতক্ষণ না জানছি আমার মনে একটু প্রোটেকশন থাকা ভালো। এখনই করোনার মতো উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হলেও শিশু ও বৃদ্ধদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাইরে থেকে এসে সোজা বাথরুমে গিয়ে পোশাক বদলে হাতমুখ পরিষ্কার করে শিশুদের কাছে যেতে হবে। বাচ্চাদের হাঁচি, সর্দি লাগা বা হাঁপানির প্রবণতা থাকলে সাবধানে রাখতে হবে। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে। এইচএমপি ভাইরাসও ড্রপলেট অর্থাৎ হাঁচি কাশি মারফত ছড়ায়, তাই এই ব্যাপারেও সাবধানে থাকতে হবে। কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র সরকার আশ্বাসের সুরে জানিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। দিল্লি সরকার সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। ডাক্তাররা বারবারই বলে থাকেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এক্ষেত্রেও সেই একই পরামর্শ দিচ্ছেন তারা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
একটা ছোট্ট শব্দ দিয়ে এই অনুষ্ঠানের মূল পর্ব শুরু করব। আবার এই ছোট্ট প্রশ্নটা একই সঙ্গে এখন মিশে আছে বিস্ময়, বিরক্তি এবং আতঙ্ক। এক কোভিডের রক্ষা নেই, এবার HMP ভাইরাস। করোনার ঘা শুকোতে না শুকোতে আবার আরেকটা ভাইরাসের আতঙ্ক। দেখুন, এই আতঙ্কের সূত্রপাতটা কিন্তু খুব সন্দেহজনক। কয়েকটা ভিডিও ফুটেজ ভাইরাল হলো, তাতে বলা হচ্ছে চীনে নাকি আবার আরেকটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, চীনের কিছু কিছু প্রদেশে নাকি এমার্জেন্সি জারি করতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই ভিডিও আদৌ সত্যি কিনা, আদৌ চীনের কিনা, আদৌ এখনকার কিনা, কিংবা সম্পূর্ণ জাল, এ সন্দেহ তো থাকছেই। এই ভাইরাস সত্যিকারের বাঘ নাকি শ্রীনাথ বহুরূপী, সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এটাই। সেই উত্তর খুঁজতেই এই বিশেষ পর্বে আমরা স্টুডিওতে আজ হাজির করেছি বিশেষজ্ঞদের। হাজির করতে পেরেছি সেই চিকিৎসককে যিনি নভেম্বর মাসে এই ভাইরাসে আক্রান্ত 6 মাসের একটি শিশুর চিকিৎসা করেছিলেন, ডক্টর সহেলি দাশগুপ্ত। আমি ডক্টর দাশগুপ্তকে দিয়ে শুরু করব। প্রথমে স্বস্তির কথাটা বলি। এক হচ্ছে যে বাচ্চাটা সুস্থ হয়েছে, মুম্বাই ফিরে গেছে, পোস্ট ট্রিটমেন্ট কোনো কমপ্লিকেশন হয়নি, এখনও সুস্থ আছে, নতুন করে তার কোনো উপসর্গ নেই। এটা স্বস্তির কথা হলে আরেকটা আশঙ্কার কথা থাকে যে ভাইরাস তো মিউটেশনের মাধ্যমে নিজেদের মিউটেট করে, তো সেখান থেকে নানা চেহারায় আমরা কোভিডের ক্ষেত্রে দেখেছি যে সামনে বেশ আশঙ্কার উপসর্গ নিয়ে পরবর্তীকালে হাজির হয়েছে। সেই রকম কোনো আশঙ্কার জায়গা আছে কি? দেখুন, এই HMP ভাইরাস, মেটানিউমো ভাইরাস কিন্তু আমরা তো আইসিইউতে যখন দেখি, আমাদের কিন্তু ক্রপসে মাঝে মাঝে আসে, কখনো বর্ষাকালের সময় বা শীতকালের সময় কিন্তু আমরা দেখতে পাই। যেমন এই বাচ্চাটাকেও আমরা নভেম্বর মাসে পেয়েছিলাম যখন শ্বাসকষ্ট নিয়ে। আর এই HMP ভাইরাসটা দুরকম সেরোটাইপ হয় জেনারেলি, টাইপ A অ্যান্ড টাইপ B। তো মিউটেশন হলে তো যে কোনো ভাইরাসই অদ্ভুতভাবে বিহেভ করতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চা বলুন বা যে কোনো পেশেন্ট খারাপ হতে পারে। কিন্তু আমি এটা বারবারই বলবো যে এইটা নিয়ে এখনই চিন্তা করার মতো কোনো কারণ হয়নি, কারণ HMP ভাইরাস আর 5টা ভাইরাস ইনফেকশনের মতোই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এবং যে বাচ্চারা 5 বছরের নিচে, এই বাচ্চাটা যেমন 6 মাসের নিচে ছিল, বা যাদের আন্ডারলাইং কোনো লাংয়ে সমস্যা আছে, মানে অ্যাজমা থাকতে পারে, বা কোনো লং স্ট্যান্ডিং একটা হার্টের ডিজিজ থাকতে পারে, বা কোনো ক্রনিক লাং ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আরও বেশি মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সাধারণ মানুষের জন্য অতটা আতঙ্কিত হওয়ার মতো এখনই কারণ নেই, কারণ আমরা এখনো কোনো আপনি বাচ্চাদের কথা বললেন, বয়স্কদের ক্ষেত্রেও কি এটা মানে আক্রমণ করতে পারে? বয়স্কদের ক্ষেত্রে করতে পারে, আমার মনে হয় অ্যাডাল্ট ইন্টেন্সিভিস্ট উনি বেটার বলতে পারবেন আমার চেয়ে। হ্যাঁ, এইখানে আরেকটা প্রশ্ন আছে, যেহেতু আপনি বললেন যে এটা মাঝে মাঝে পাওয়া যায়, পরিসংখ্যান বলছে 2011-12 সালে আমেরিকা, কানাডা, ইউরোপের একাধিক দেশে এটা ধরা পড়েছিল। তারপরে কি এটা মানে হারিয়ে যায় বা এর কোনো সন্ধান পাওয়া যায় না, নাকি মানে হঠাৎ এখন এই গেল রবটা কেন উঠছে? মানে এটা কি প্রতি বছরই আপনারা পান নাকি এখনই পাচ্ছেন? আমরা প্রত্যেক বছরই, শুধু মেটানিউমো নয়, অ্যাডিনোভাইরাস, ফ্লু, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এগুলো কিন্তু প্রত্যেক বছরই আমরা, যেটা বললাম, ক্রপসে পাই, কখনো আপনার রেনি সিজন বা উইন্টার সিজনে। এবার এখন চায়নাতে যে নিউজটা পাচ্ছে, মানে যদিও আমাদের কাছে এখনো অফিসিয়াল কিছু বিজ্ঞপ্তি তো আমরা পাইনি যে এক্স্যাক্টলি কত নাম্বারস বা কি, বাট সেই ক্ষেত্রে আমার মনে হয় শীতকালে এই সময়টা যেহেতু টেম্পারেচার ড্রপ করে, ইমিউনিটিটা ঠিক করে কাজ করে না আমাদের শরীরের, তো এই সময় কিন্তু নানা রকম ভাইরাস ইনফেকশন হয়। এবং যত ভাইরাল টেস্ট হচ্ছে, এই ভাইরাসটা তো একটা PCR টেস্ট দিয়ে বোঝা যায়, যেমন লালারস থেকে আমরা টেস্ট করি, তো টেস্ট যত করা যাবে তখন আমরা সেটা বুঝতে পারি বা জানতে পারি যে এটা হয়েছে। এবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হয়, আমরা জেনারেলি প্রোটোকল ওয়াইজ আমাদের ভাইরাস টেস্ট আমরা করি। হয়তো অ্যাডাল্ট পপুলেশনে হয়তো অতটা টেস্টটা অতটা তার সিগনিফিকেন্স নয়, বাট পেডিয়াট্রিক পপুলেশনে কিন্তু আমরা করি। তো এখন যেহেতু ভাইরাস টেস্ট এত করছে, এবং সেই ক্ষেত্রে হয়তো আরও বেশি পজিটিভ আসছে, আমার মনে হয় হয়তো এখানেও করলে আমরা পজিটিভ পাবো। বেশ, অর্থাৎ ডক্টর দাশগুপ্ত বলছেন যে ছিল, এখন ধরা পড়ছে বেশি। ঠিক এই জায়গা থেকে দেখুন, এমনিতে চরিত্র একটা বিষম বিষয়, আর সেই চরিত্র যদি বদলের কথা হয় সেটা মারাত্মক, আর ভাইরাসের চরিত্র বদল তো আরও মারাত্মক। ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যে চরিত্র বদল করে ভাইরাস কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে। অন্তত এই ভাইরাস, প্রশ্নটা এই জন্য উঠছে যে এখন যখন এই অনুষ্ঠান লাইভ করছি, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে, দিল্লির আপ সরকার নির্দেশিকা জারি করেছে। শুধু তাই নয়, অরবিন্দ কেজরিওয়াল তিনি দাবি করছেন যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে গোটা দেশের জন্য একটা বিশেষ নির্দেশিকা জারি করতে হবে। অর্থাৎ যে কোনো বিষয় থেকে, এই চিকিৎসা সংক্রান্ত কিংবা অসুখ সংক্রান্ত, রাজনীতি তো দূরে থাকে না, এই জল ঘোলা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এই ঘোলা জলটাকে দুপাশে সরিয়ে দিয়ে আসুন দেখি ভাইরাসের চরিত্র বদল এক্ষেত্রে
সম্ভব কিনা, বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন। জ্বর, শ্বাসকষ্ট, বুকে কফ, আবহাওয়া বদলালে প্রায় সকলের মধ্যেই এরকম সাধারণ কিছু উপসর্গ দেখা যায়, কিন্তু বছর 5 আগে শুরুতে এই সামান্য উপসর্গই পরবর্তীকালে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর আকার নিয়েছিল বিশ্বজুড়ে। এবার চোখ রাঙাচ্ছে আরও এক ভাইরাস, HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, গায়ে র্যাশ বেরোনোর মতো উপসর্গ দেখা যায়। ফলে চোখে দেখে আলাদা করা সম্ভব নয়। এখনো অবধি চীন, জাপান, মালয়েশিয়ার মতো দেশে এই ভাইরাস মহামারীর আকার নেয়নি, হেলথ এমার্জেন্সির মতো পরিস্থিতিও তৈরি হয়নি। কিন্তু প্রশ্ন হলো, করোনা ভাইরাস যেভাবে চরিত্র বদলে ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং একের পর এক ওয়েবে ভারত সহ বিশ্বের অসংখ্য দেশ ছারখার হয়ে গেছিল, HMPVর ক্ষেত্রেও আগামী দিনে সেরকম কিছু হবে না তো? যে কোনো ভাইরাসই যদি মিউটেশন হয়ে যায়, সে ভালোর দিকেও হয়ে যেতে পারে, খারাপের দিকেও হয়ে যেতে পারে। এটা একটা অর্ডিনারি কজ অফ ভাইরাল নিউমোনিয়া, আদৌ সিরিয়াস নয়। কখনো কখনো কোনো পেশেন্ট খারাপ হতে পারে, সেই দোষটা মেটানিউমো ভাইরাসেরও হতে পারে, যে এটা খুব বেশি মিউটেশন হয়ে স্ট্রং হয়েছে, অথবা হোস্ট যাকে অ্যাটাক করেছে তার দুর্বলতাও হতে পারে। 2001 সালে প্রথমবার HMPV চিহ্নিত হয়। এটা মনে করা হয় এটা প্রথমে একটা মানে পাখির মধ্যে থেকে এসেছিল, 20-25 বছর আগে প্রথম আউটব্রেক হয়েছিল ন্যাচারালি শীতের সময়, আরেকটা হচ্ছে বর্ষার সময় অনেক সময় এটা হতে পারে, এবং বাচ্চাদের মধ্যেই বেশি হয়, কেননা বাচ্চারা স্কুলে যায়, একজন বাচ্চার থেকে আরেকজন বাচ্চার মধ্যে হয়, এবং বাচ্চাদের যেহেতু এই ভাইরাসে ইমিউনিটি থাকে না ছোটবেলায়, ওল্ড এজে এই ভাইরাল ইনফেকশন হতে পারে, বিশেষ করে যাদের স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে। চীনে হঠাৎ করে এত ইনফেকশন হচ্ছে বলে এটা নিয়ে মাথাচাড়া দিয়েছে। জাস্ট একটা সামান্য সার্জিক্যাল মাস্ক, সেই দিয়ে কিন্তু প্রিভেনশন করা যায়। করোনা মোকাবিলায় যে কেরলের স্বাস্থ্য পরিষেবা কার্যত মডেল হিসেবে উঠে এসেছিল, তার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চীনের বিভিন্ন এলাকায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে মহামারীর আকার নিচ্ছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের মাস্ক পরা উচিত। শরীর খারাপ হলে শিশুদের স্কুলে পাঠানোর দরকার নেই। देश के हेल्थ सिस्टम्स और सर्विलेंस नेटवर्क्स किसी भी उभरते हुए हेल्थ चैलेंज के प्रति क्विक रिस्पांस देने के लिए सक्षम है और तैयार है। हम स्थिति का क्लोज मॉनिटरिंग कर रहे हैं, हम स्थिति का बहुत नज़दीकी से जायजा ले रहे हैं, और हम ये कह सकते हैं कि हमें चिंता का कोई कारण नहीं होना चाहिए। स्वास्थ्य विभाग इन सारी बातों पर नजर रखे हुए। इसको हमारा इधर में अभी तक नहीं हुआ, लेकिन प्रिकॉशन जो हुआ, जो लेना है, वो हमारा CS ने मीटिंग करके ले लिया। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई जरूरत नहीं है। করোনার সময় বড়সড় ধাক্কা খেয়েছিল অর্থনীতি। বেশ কিছুদিনের জন্য মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার, চাকরি গেছিল বহু মানুষের, রুজি রুটি হারিয়ে প্রায় পথে বসেছিলেন অনেকে। HMP ভাইরাসের সংক্রমণ শুরু হতেই সেসব কথাও মনে পড়ে যাচ্ছে অনেকের। এই প্রেজেন্ট মোমেন্টে আমি কিছু দেখছি না যে ভারতীয় অর্থনীতির বিশাল কিছু হবে। এটা বিজি সিজন ভালোই চলছে, প্রথমটা শুরু হয়েছে জানুয়ারিতে। তবে বিশাল যদি একটা সারা পৃথিবী জুড়ে একটা কিছু এমন কিছু হয়, একটা নতুন ভাইরাস আসে যার কোনো ভ্যাকসিনেশন নেই, তৈরি করতে হবে, তাহলে যেরকম সকলের ক্ষতি হবে, আমাদেরও বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি হবে। শেয়ার বাজারে সোমবারই HMPVর আতঙ্কের ছাপ দেখা গেছে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ সোমবার 1258 পয়েন্ট পড়েছে, নিফটি পড়েছে 388 পয়েন্ট। সন্দীপ সরকার ও হিন্দোলদের রিপোর্ট, ABP আনন্দ। ডক্টর সৌতিক পান্ডা এই অনুষ্ঠানে লাইভে যোগ দিয়েছেন। ডক্টর পান্ডা, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো, সেটা হচ্ছে ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকার অ্যাডভাইজারি জারি করেছে, কর্ণাটক সরকার, মহারাষ্ট্র সরকার একেবারে স্পষ্ট ভাষায় ডুজ অ্যান্ড ডোন্টসের তালিকা করে দিয়েছে। প্রায় সেটা কোভিডের সঙ্গে মিলে যায়, যেমন অল্প সময়ের মধ্যে সাবান এবং জল কিংবা অ্যালকোহল বেস স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাঁচি কাশির সময় রুমাল এবং টিস্যু পেপার ইত্যাদি ব্যবহার করা, লোকজনের সঙ্গে করমর্দন না করা ইত্যাদি ইত্যাদি। মানে আমি বলছি খুব খারাপভাবে বললে যে কোভিডের স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য যা যা অ্যাডভাইজারি দরকার, মানে প্রায় প্রচুর মিল আছে এটার মধ্যে, যার ফলে যে কোনো মানুষ এটা পড়লে আরেকবার কোভিড আতঙ্কে, ওটা দুঃস্বপ্নের সময় তো সবারই পরিবারের কেউ না কেউ হারিয়েছি আমরা, তো সেই স্মৃতিটা ফিরে আসবে। এইখান থেকে আপনার
আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে ভিডিওগুলো আদৌ চীনের কিনা সে প্রশ্ন আমরা বারবার তুলেছি, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর তরফ থেকে কি প্রস্তুতি নেওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে, এবং কোভিডের সেই পরিকাঠামো সে তো এখন নেই, খুব স্বাভাবিকভাবেই নেই, সেই পরিকাঠামো তো দ্রুততার সঙ্গে আবার ফিরিয়ে আনা উচিত, আপনার কি মনে হয়? না, এক্ষুনি এতটা প্যানিক করার কোনো পর্যায়ে আমরা এখনো পৌঁছইনি। বেশ। আজকে যেমন আমাদের মাননীয় হেলথ মিনিস্টার, যিনি ইউনিয়ন হেলথ মিনিস্টার শ্রী জেপি নাড্ডাজি, উনিও এটা বলে দিয়েছেন জনগণকে, উনি আশ্বস্ত করেছেন যে প্যানিক স্ট্রাইকেন হওয়ার মতো এখনো কোনো পরিস্থিতিতে আমরা নেই। এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে এটাই আশ্বস্ত করতে পারি যে এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে ভয়, ভীতি, সন্ত্রস্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আচ্ছা, তো এখন কিভাবে একজন, আপনি ঠিকই বলেছেন যে 5 বছর অতিক্রান্ত হয়েছে এই 5 বছর অতিক্রান্ত হয়েছে এই কোভিড-19 প্যান্ডেমিকের, কিন্তু আমাদের বুঝতে হবে যে মূলত দুটো ব্যাপার। এক হচ্ছে যে কোভিড ভাইরাস সেটি একটি নভেল ভাইরাস ছিল, SARS-CoV-2 বা কোভিড-19, ওটার নামকরণই হয়েছিল 2019 সালে প্রথম ভাইরাসটি সম্পর্কে আমরা জানতে পারি। ওটি একদম সম্পূর্ণ নতুন একটি ভাইরাস ছিল, কিন্তু এই যে ভাইরাসটি, এটি কিন্তু নতুন ভাইরাস নয়, এটি একটি পুরনো ভাইরাস যার প্রেজেন্স আমরা 2001 সাল থেকেই আমরা জানি, এবং এটি মূলত বাচ্চাদের আক্রান্ত করেছে, এবং কিছু ক্ষেত্রে বয়স্ক যারা তারা একটু বেশি মাত্রায় আক্রান্ত হয়েছেন, কিন্তু সেরকমভাবে প্যানিক স্ট্রাইকেন হওয়ার মতো এখনো পর্যন্ত অবস্থা কোনোভাবেই নেই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, গতকাল একটি রাজ্য, আজকে দেখলাম আরও দুটি রাজ্য তারা একেবারে অ্যাডভাইজারি জারি করে দিল, এবং অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই রাজনৈতিকভাবে দাবি তুলেছেন যে কেন্দ্র সরকারকে অবিলম্বে গোটা দেশের জন্য নির্দেশিকা জারি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এরা কি ওভার রিয়াক্ট করছেন? এখনও এই ধরনের প্রতিক্রিয়ার কি সময় এসছে, নাকি এখন শুধুই ওয়েট অ্যান্ড ওয়াচ, এখন অপেক্ষা করে মানে কত দূর এই ভাইরাস এগোয় সেটা দেখা উচিত, নাকি এখন থেকেই সতর্ক হওয়া উচিত? দেখুন, ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে, সেটা তো আমরা সেভাবে প্র্যাকটিসও করি। সেরকম আমাদের চোখের সামনে যদি কারোকে আমরা দেখি যে জ্বর, সর্দি, কাশি, তাহলে ডেফিনেটলি তার থেকে একটা দূরত্ব বজায় রাখা, মাস্কের ব্যবহার করা, বা কোভিডের সময় আমরা যে প্র্যাকটিসগুলো করতাম, যে আমরা ফ্রিকুয়েন্টলি একটা হ্যান্ড ওয়াশিং রাখা এবং একটা দূরত্ব বজায় রেখে চলা, সেগুলো তো আমাদের করতেই হবে, এবং একটা সার্ভাইলেন্স রাখা যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। কিন্তু আবারও আমি বলছি যে প্যানিকড হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনো কিন্তু তৈরি হয়নি। ঠিকই, কিন্তু মানে আমি খুব বাস্তবসম্মত একটা প্রশ্নে আসতে চাইবো, সেটা হচ্ছে যখনই আপনি মাস্ক বা স্যানিটাইজারের কথা বলবেন, অর্থাৎ এই অনুষ্ঠান করতে গিয়ে আগের মতো এখানে একটা স্যানিটাইজারের বোতল রাখতে হবে আর মাঝে মাঝেই সেটা হাতে ঘষতে হবে যতক্ষণ না চামড়া উঠে জ্বালা করে, আমি বলছি এই বিষয়টাই কিন্তু আপনি যতই বলুন যে প্যানিক স্ট্রিকেন হওয়ার দরকার নেই, আতঙ্কের কোনো প্রয়োজন নেই, কিন্তু বিষয়টা যেহেতু কোভিডের একটা যন্ত্রণার, একটা দুঃস্বপ্নের স্মৃতি যে কোনো মানুষের আছে, তা কিন্তু আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। আমি বলছি একজন সাধারণ মানুষ, তিনি ধরুন এখন সমস্ত ভিড় বাসে কোনো মাস্কের বালাই নেই, সবাই উঠছেন, প্রচুর একটা ধরুন একটা পাবলিক ট্রান্সপোর্ট বাসের মধ্যে হাঁচি কাশি হচ্ছে, সেখান থেকে কি আবার সেই টিস্যু পেপার, রুমাল, মাস্ক এই যুগটা আবার ফেরত আসছে? দেখুন, যার হাঁচি কাশি হচ্ছে এবং যিনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন, তাকে আমি অনুরোধ করব তিনি যেন নিজে মাস্ক পরেন, অন্যের কথা ভেবে তিনি নিজে মাস্ক পরবেন। এই ভাইরাস এবং নভেল করোনা ভাইরাসের মধ্যে অনেকটাই তফাৎ আছে, সে ট্রান্সমিসিবিলিটি বলুন বা কেস ফ্যাটালিটি বলুন, যাই বলুন, এই ভাইরাস এবং নভেল করোনা ভাইরাস একেবারে আলাদা, সুতরাং দুটোকে মিলিয়ে ফেললে চলবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই একটা সাধারণ ফ্লু লাইক সিমটম দিয়ে এই ভাইরাস আপনি পার করে দিতে পারবেন, কোনো অসুবিধা কিছু হবে না। এবং যেগুলো একটু বয়স্ক মানুষ, যারা এল্ডারলি, মোর দ্যান 60-65, যাদের অনেক কোমরবিডিটি আছে, পার্টিকুলারলি যাদের ব্যাকগ্রাউন্ডে রেসপিরেটরি ইলনেসেস আছে, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, সিওপিডি, তাদের ক্ষেত্রে এই ভাইরাস একটু হলেও সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু সেটাও মানে ভয়ঙ্কর সিভিয়ারিটি নিয়ে একটা ইলনেস হলো, সেটা এখনো পর্যন্ত বলার মতো পরিস্থিতি আসেনি। অনেক ধন্যবাদ ডক্টর পান্ডা। সব থেকে আপনার কথা যেটা আমি স্বস্তি পেলাম সেটা হচ্ছে এটা কোভিড নয়, এবং কোভিডের তুলনায় এর ভিরুলেন্স বলুন, এর মারণ ক্ষমতা অথবা এর ব্যাপ্তি, এর তীব্রতা
অনেকটা কম, এটা আশ্বস্ত করলো। আমি ডক্টর অজয় সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, এক হচ্ছে যে আপনি নিজে একেবারে শুরুর দিন থেকে কোভিড লড়াইয়ের সামিল ছিলেন, নিজে আক্রান্ত হয়েছেন, গুরুতর আক্রান্ত হয়েছেন। আমি বলছি যে তার কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ওয়েভে কোভিডের কিন্তু একটা কখনো তার ভিরুলেন্স বেড়েছে, কখনো কমেছে, একটা তফাৎ হয়েছে। এই HMP ভাইরাস এও কি নিজেকে অভিযোজিত করে, নিজেকে মানে মিউটেট করে ভয়ঙ্কর চেহারায় আসতে পারে, নাকি সেই দিক থেকে কোনো রকম সম্ভাবনা নেই, আমরা মোটামুটি নিশ্চিন্তে শুধুমাত্র নজরদারি আর সতর্কতা দিয়ে বেরিয়ে যেতে পারবো? শুনুন, সব ভাইরাসই মিউটেশন করে। আচ্ছা, এটা আমরা জানি যে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিই, এবং ভ্যাকসিনটা প্রত্যেকটা ভ্যাকসিন পার ইয়ার ইউজেবল হয়। তার একটাই কারণ, হু ভাইরাসটাকে পার্টিকুলার এরিয়া ওয়াইজ সাউদার্ন অ্যান্ড নর্দার্ন পুরো গ্লোবকে ভাগ করা হয়। বেশ, নর্দার্ন জোনে আমরা পড়ি না, সাউদার্ন জোনে। ওরা এই বছরের ভাইরাস ইনফ্লুয়েঞ্জা কী মিউটেশন করেছে সেইগুলো মনিটর করে নেক্সট ইয়ারের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনে সেই মিউটেশনের অ্যান্টিজেনগুলো ঢোকায়। আচ্ছা, যার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইনফ্লুয়েঞ্জাতে বলি যে আগের বছরেরটা নিয়ে কোনো লাভ হবে না। সিমিলারলি নর্দার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ডেও এই জিনিসটা ঘটে। অতএব মিউটেশন নতুন কোনো কথা নয়, বা মিউটেশন যে ভাইরাসে হয় না তাও নয়, এবং এটাও মিউটেশন হবে। আমরা কি ইনফ্লুয়েঞ্জা নিয়ে হই হই করছি? এটা সবারই হচ্ছে। আমরা জানি যে একটা চলতি কথা আছে যে ওষুধ খেলে এক সপ্তাহ, ওষুধ না খেলে 7 দিন, মানে ব্যাপারটা 7 দিনেই থাকে একদম। অতএব এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোভিডকে সঙ্গে এক করে ফেললে হবে না, এবং এই নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। এইখানে আমার একটা বক্তব্য আছে যে হু যেটা ভুল করেছিল কোভিডের ব্যাপারে, যে চায়নায় যখন এটা রোগটা এসছিল ওটা সাপ্রেস করা হয়েছিল। এটার আমাদের প্রচুর এভিডেন্স আমাদের কাছে আছে, বিভিন্ন জার্নালে বেরিয়েছিল। এইবার যে কোভিডের মতো যদি এটা হয়ে থাকে, আমি জানি না, তাহলে আমাদের কিন্তু হুর একটা বিরাট রোল আছে, এবং সে মনিটর করে দরকার হলে যে যত ফ্লাইট ফ্রম দ্যাট এরিয়া হ্যাজ টু বি স্টপ। এটা না করলে মনিটর করে, কিন্তু তার আগে প্যানিক করার কোনো মানে হয় না। এইখানে আমার দুটো প্রশ্ন আছে, দুটোই মানে কিছুটা স্বস্তির। একটা হচ্ছে এখনো পর্যন্ত আক্রান্তের যে তালিকা, সেখানে বিদেশ থেকে এসেছে বা ঘনিষ্ঠ পরিজন বিদেশ থেকে আছে এরকম কোনো রেকর্ড নেই। তাহলে এটা একটা যদি স্বস্তির 1 নম্বর জায়গা হয়। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আমাদের দেশে তো বটেই, এই বাইরের সমস্ত পরিসংখ্যান আমি দেখছিলাম, যেখানে যেখানে বিদেশেও হচ্ছে, প্রথম বিশ্বেও সর্বোচ্চ কিন্তু মোটামুটিভাবে গড়পড়তা সাধারণভাবে 14 বছরের নিচে। বড়দের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে কতটা আশঙ্কার এই নতুন ভাইরাস? আশঙ্কা অনেকটাই কম। আচ্ছা, অনেকটাই কম, কেননা বড়দের ইমিউনিটি আর বাচ্চাদের ইমিউনিটির মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা চাইল্ডহুড ডিজিজ কতগুলো থাকে যেগুলো তাদের ইমিউন স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, কিন্তু বড়রা কিছুটা ভ্যাকসিনেশন, কিছুটা এক্সপোজার থেকে ইমিউনিটি হয়। আমার একটা ভাইরাস ঢুকলো মানেই আমার ডিজিজটা হবে তা নয়। আমার ইমিউনিটিতে, আমার বডিতে মেমোরি সেলে যদি থেকে যায়, তাহলে পরে যতবারই ভাইরাসটা ঢুকুক কিছু হবে না। আর বড় বলতে যদি সিনিয়র সিটিজেন বোঝাই, সিনিয়রে আছে। আমরা পেডিয়াট্রিক অ্যান্ড জেরিয়াট্রিক বলি, মোরলেস সেম। জেরিয়াট্রিক গ্রুপে কিন্তু তারা বিহেভ লাইক পেডিয়াট্রিক। সেইখানে কিন্তু ভাইরাসটা ঢুকলে তাদের ইমিউনিটি আবার কমে যায় একটা বয়সের পর। এটা সেনিলিটির যা যা আছে সেইভাবেই হয়ে যায়। সেই জন্য তাদের কিন্তু একটা চান্স থাকে বাচ্চাদের মতোই এফেক্টেড হওয়ার। ডক্টর অমিতাভ নন্দী, ডক্টর জয়দেব রায় আমাদের সঙ্গে আছে। আমি তার কাছে আসার আগে দ্রুত আমার পরের প্রতিবেদন রাখবো। সেই প্রতিবেদন হচ্ছে যে এই ভাইরাস তো ছড়ালো, জাল ফুটেজ হোক, সত্যিকারের ফুটেজ হোক, চীনের একাধিক সোশ্যাল মিডিয়া, যার ওপর কারুর নিয়ন্ত্রণ নেই, মোটামুটি আতঙ্কের একটা আবহ তৈরি হচ্ছে। কিন্তু এইখানে কোভিডের সঙ্গে যে তুলনাটা হচ্ছে, সবথেকে বড় এই প্রতিবেদনে খানিকক্ষণ আগে ডক্টর পান্ডা বললেন যে কোথায় কোথায় তফাৎ, মিল কোথায়, তফাৎ কোথায়, একেবারে স্পষ্ট করে আমরা এই প্রতিবেদনে বলার চেষ্টা করেছি। দেখুন, আবার একটা জানুয়ারি, আবার একটা ভাইরাসের সংক্রমণ। ফের আশঙ্কা বাড়াচ্ছে চীনের পরিস্থিতি। HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ তাই মনে করিয়ে দিচ্ছে ঠিক 4 বছর আগের একটা ভয়ঙ্কর অধ্যায়ের কথা।
করোনাকাল। 2020 সালে থাবা বসানো করোনা বিশ্বের অনেক দেশের মতো ভারতকেও ছাড়খাড় করে দিয়েছিল। লক্ষ লক্ষ মৃত্যু, দিনের পর দিন লকডাউন, রোজগার হারানো, স্বজন হারানোর যন্ত্রণা দুর্বিষহ করে তুলেছিল জীবন। মাত্র 4 বছর আগের সেই সব ছবিগুলো এখনো সবার স্মৃতিতে টাটকা। সেই করোনা ভাইরাসের সঙ্গে এইচএমপি ভাইরাসের বেশ কয়েকটি মিল সাদা চোখেই দেখা যাচ্ছে। কোভিড-19 বা করোনা ভাইরাসও ছড়াতে শুরু করেছিল চীন থেকে। এবারও এইচএমপি ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ ছড়াতে শুরু করেছে চীনে। ভারতে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সময়টাও এক। ভারতে করোনা সংক্রমণ শুরু হয়েছিল জানুয়ারি মাস থেকেই। 2020 সালের 30শে জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। এইচএমপি ভাইরাসের সংক্রমণও সামনে আসতে শুরু করলো সেই জানুয়ারি মাসেই। চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসের সঙ্গে এইচএমপি ভাইরাসের আরও বেশ কিছু মিলও রয়েছে। করোনা সংক্রমণ মূলত ছড়াতো আপার রেসপিরেটরি ট্র্যাকে, অর্থাৎ শ্বাসনালীতে। এইচএমপি ভাইরাসের সংক্রমণও ছড়াচ্ছে সেখানেই। করোনা ভাইরাসের উপসর্গ ছিল জ্বর, এইচএমপি ভাইরাসের সংক্রমণেও জ্বর আসছে। তবে করোনার ক্ষেত্রে আক্রান্তদের স্বাদ গন্ধ চলে যেত। এক্ষেত্রে তেমন কোনো উপসর্গ দেখা যায়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে ছড়াতো। চিকিৎসকরা বলছেন, এইচএমপি ভাইরাসও হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। অন্য রোগে আক্রান্ত, অর্থাৎ যাদের কোমরবিডিটি আছে, করোনার ক্ষেত্রে তাদের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি। এইচএমপির ক্ষেত্রেও বিষয়টা একই। অন্য যে ভাইরাসগুলো নর্মালি আমাদের সিজনাল চেঞ্জেস হয়, উই উইল হ্যাভ দ্য সেম সিমটমস। কোনো পার্টিকুলার যে সিমটমস আছে, যেটা কোভিডে আমরা দেখেছিলাম যে অ্যানোসমিয়া হচ্ছিল, গন্ধ পাচ্ছিল না, স্মেল পাচ্ছিল না, সেটা এক্ষেত্রে অনেকটা হয় না। কিংবা ধরো কোভিডে যখন আমরা দেখেছিলাম যে খুব রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিয়ে এসেছিল তখন আমরা হ্যাপি হাইপক্সিয়া বলে একটা জিনিস আমরা খুব বলছিলাম সেই সময়, যে পেশেন্টের অক্সিজেন কমে যাচ্ছে কিন্তু পেশেন্ট বুঝতে পারছে না। সেইগুলো কিছুটা ডিফারেন্স আছে এই ভাইরাসের সাথে। তবে আশার কথা হলো, চিকিৎসকরা বলছেন এই ভাইরাস কোভিডের মতো অজানা কিংবা নতুন নয়। এই ভাইরাস পূর্ব পরিচিত। শীতকালে বিভিন্ন দেশে যেসব ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাসের প্রকোপ বাড়ে, এইচএমপিভি তাদের মধ্যে অন্যতম। তবে শিশুদের এবং যাদের ক্রনিক অসুখ আছে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ চিন্তার বিষয় হতে পারে। তাই এইচএমপি ভাইরাস কি আগামী দিনে করোনার মতো মারাত্মক চেহারা নিতে পারে, নাকি যা রটছে তা আসলে ভয় দেখানোর ব্যবসা, তা আগামী দিনেই স্পষ্ট হবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা খুব অপ্রিয় সত্যি কথা বলি, সেটা হচ্ছে এই আতঙ্কের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটা ব্যবসায়িক দিকও থাকে। দেখুন, আপনি ওটিটি বলুন, ফিল্ম বলুন, বাংলা সাহিত্য বলুন, বাংলা সাহিত্যেও এখন হরর জনরা প্রচণ্ড চলছে, প্রচণ্ড কাটতি। আতঙ্কের একটা জনপ্রিয়তার দিক থাকে, ব্যবসার দিক তো থাকেই। আমি জানি না, আমি হিসেব করছিলাম যে এই টেস্টে যদি পুরো প্যানেল টেস্ট করতে হয়, তাহলে অধিকাংশ সংস্থায় 9,000 থেকে 16,000 টাকা পড়ে। আলাদা করে টেস্ট করলে অনেকটাই কম, তবে সব জায়গায় আবার আলাদা করে টেস্ট হয় না, গোটা প্যানেলটাই টেস্ট করতে হয়। এই আতঙ্কের আবহের এই কারণে অনেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারেন না এই এত হঠাৎ করে ভিডিও ভাইরাল হওয়া, এই আতঙ্ক ছড়িয়ে পড়া। আমি ডক্টর অমিতাভ নন্দী, ভাইরোলজিস্ট, তার কাছে যাব। ডক্টর নন্দী, এক হচ্ছে যে একজন সাধারণ মানুষ, তার ধরুন বাচ্চার দিক থেকেই আমরা বলি বা বড়, সাধারণ সর্দি কাশি না এই ধরনের ভাইরাস হয়েছে, এটা কি করে জানবেন? এবং এই টেস্ট, এটা এইচএমপি হয়েছে কি না, কতটা জরুরি, কোথায় করবেন? ব্যাপার হচ্ছে, এই ভাইরাসটি আমাদের সমাজে বা পৃথিবীতে যেটা দেখা গেছে প্রায় 50 বছর ধরে আছে। কিন্তু কেউ কোনো রিসার্চ বলছে, স্টাডি, যে এটা শুরু হয়েছিল ওই যে এভিয়ান মেটানিউমো ভাইরাস থেকে এটা ডেভিয়েট করে এটা হয়েছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস। সেটা প্রায় 115-116 বছর আগে হয়েছিল। আচ্ছা, সুতরাং এতদিন ধরে এখানে আছে। এটা 50 বছর ধরে পৃথিবীতে যেটা আছে, মিউটেশনের প্রশ্ন যদি ওঠে, সেখানে প্রশ্ন আসছে যে তাহলে কি মিউটেশন এতদিনে কেন হলো না? যেখানে ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর মিউটেট করছে, কোভিড প্রতি মাসে মিউটেট করেছে, এখানে কেন হলো না? সো দেয়ার ইজ এ ডিফারেন্স, যে অনেক ভাইরাস আছে যেটা স্লো মিউটেট করে, কেউ ভেরি ফাস্ট মিউটেট করে। তো এই ভাইরাসটি স্লো মিউটেশনের, যদি মিউটেশন হয়েও থাকে, আমরা তার ট্র্যাক রাখিনি, কারণ এর ক্লিনিক্যাল যে সিমটম, সাইন সিমটম বা আলটিমেটলি যেটা প্রভাব পড়ে মানুষের শরীরে, সেটা এত ইনসিগনিফিক্যান্ট অ্যাপার্ট ফ্রম কিছু কিছু ক্ষেত্র ছাড়া, মানুষ ওদিকে নজর দেয় না। যে কারণে দেখুন, এর ওষুধের প্রতি ওষুধ তৈরি করার কোনো তাড়া নেই, ভ্যাকসিন তৈরি করার কোনো তাড়া নেই,
তাহলে ডক্টর নন্দী, আমার চপলতার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এতদিন এই ভাইরাসটি 100 বছরের বেশি দিন ধরে আছে, লাইমলাইট পায়নি কেন? পাইনি ওই কারণে, কারণ এটা তো তেমন কোনো মারাত্মক কিছু করেনি। আমি তো ধরুন আমার নিজের প্র্যাকটিসে কত বছর ধরে এটা পাচ্ছি, প্রায় তো পাওয়া যায়। যখনই আমরা এরকম কোনো পালমোনারি সিমটম নিয়ে পেশেন্ট ভর্তি হয়, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি, জ্বর হচ্ছে, প্রথমে আমরা তাকে মোটামুটি একটা এক্স রে করলাম, কি একটা HRCT স্ক্যান করলাম ইত্যাদি। তারপরে যদি মনে হয় যে না তার কি আছে আমরা দেখে নিই, ইন্স্যুরেন্স টাকা দেবে কি নিজে খরচ করবে, কারণ এটা ওই যে টাকাটা বলবে না, সুতরাং এটা ব্যয় সাপেক্ষ, সেখানে আমাদের হিসেব করতে হয়। তো হিসেব করে যেখানে আমরা দেখছি যে সে খরচ করতে পারবে সেখানে আমরা করি। এখানে দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে একটা ভাইরাস দিয়ে এই একই রকমের সিমটম হয়, যেটা হচ্ছে সোয়াইন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা A, B এগুলো যেগুলো হয়, এর ওষুধ আছে। সুতরাং ওটা যদি ডিটেকশন হয়, আমরা ওষুধটা প্রয়োগ করতে পারবো, সে ভালো হবে তত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ওষুধ দেবো তত তাড়াতাড়ি ভালো হবে। আর এর ক্ষেত্রে আর একটা হচ্ছে কি না, ওটাকে এক্সক্লুড করা, ঠিক আছে এটা নেই, আমরা জানলাম যে ঠিক আছে আমরা ওষুধ লাগছে না, তাহলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আর হচ্ছে পিওরলি একাডেমিক ইন্টারেস্ট। এখন ব্যাপার হচ্ছে যে আজকে যে প্রসঙ্গটা সবাই অনেক কিছুই বলেছেন, প্রায় সবটাই কভার হয়ে গেছে। আমি এখানে যেটা বলবো যে 50 বছর ধরে যে ভাইরাস পৃথিবীতে আছে এবং 2001 সালের পর থেকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, ধরো আমেরিকায় বলো, ইউরোপে বলো, আফ্রিকায় বলো, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে ছোট ছোট এপিডেমিক্স হয়ে গেছে এবং দু রকমের জেনোটাইপ আছে, সেই দিয়ে হয়েছে। আর এই দুটো জেনোটাইপের কোনো ক্লিনিক্যাল এক্সপ্রেশনের কোনো ডিফারেন্স তেমন কিছু নেই বলেই ওইটা নিয়ে, যেমন আমরা ডেঙ্গিতে টাইপ 1 হয়েছে কি টাইপ 4 হয়েছে, কোনটা বেশি মারাত্মক, এখানে সেসব আলোচনাই আমরা করব না। একদম এটা খুবই খালি একটাই ব্যাপার হচ্ছে যে বয়স্ক মানুষদের যাদের লাঙের, যেটা সবাই বলেছেন, লাঙের কোনো ডিজিজ আগে আছে, তাদের ক্ষেত্রে এটা জটিল হতে পারে, বা অ্যাসোসিয়েটেড অন্য ভাইরাল বা অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে তখন এটা বেশি মানে প্রকাশ পায় বেশি। এ নয় যে ভাইরাসটা ভিরুলেন্ট হয়ে গেছে, সেই ভাইরাস যেমন আছে তার ভিরুলেন্স তেমনি আছে, কিন্তু আরেকটা তার সঙ্গে অসুখ যদি অ্যাডেড হয় তখন স্বাভাবিকভাবে রোগের প্রকাশটা বেশি হবে। অর্থাৎ ফ্যাটাল হচ্ছে কোমরবিডিটির জন্য। আমরা এখানে ভাইরাসের ভিরুলেন্সটাকে দায়ী করব না। এবং এই কারণেই আমি বলবো যে এটা নিয়ে যে দুটো ন্যারেটিভ এখন চলছে, আমি যেটা শুনছি আমার খুব আপত্তিকর ওটা মনে হয়েছে। একটা হচ্ছে যে এই 8 মাসের একটা বাচ্চার মধ্যে পাওয়া যাওয়ার পরেই বেরোলো যে ভারতবর্ষে প্রথম মেটানিউমো ভাইরাস পাওয়া গেল, এটা একেবারেই সত্য নয়। আর 2 নম্বর, চীনে নতুন ভাইরাস বেরিয়েছে, নতুন নয় এটা, ঠিক, এটা অনেক দিন ধরে আছে। এবং এই কারণে আমাদের এটা একটা কথা বলো, সারা বছর ধরে আমাদের কত সর্দি কাশি জ্বর হয়, আর আমরা টেস্টই তো করাই না। কে বায়োফায়ার টেস্ট কে করে 18,000 টাকা 20,000 টাকা দিয়ে? আমরাই যে এত পেশেন্ট ভর্তি করি, আমরা কি করি সব কেসে? করি না। আজকে যখনই হয়েছে দুমদাম করে কয়েকটা টেস্ট করে বলে দিচ্ছে আরে বেঙ্গালুরুতে বেরিয়েছে, দিল্লিতে বেরিয়েছে, উড়িষ্যায় বেরিয়েছে, হ্যাঁ তেনা, সে তো হবে। আজকে আমি যদি কলকাতা শহরেই বসে যত রকম রেসপিরেটরি ইলনেস আছে সবাইকার টেস্ট করি, দেখবে কত সংখ্যা বাড়বে। দ্যাট ডাজন্ট ইন্ডিকেট যে এটা আউটব্রেক হয়েছে, এপিডেমিক হয়েছে। এই যে ইন্টারনেটে যে তথ্যটা ঘুরছে যে 2001 সালে একজন ডাচ ডাক্তারবাবু তিনি এটা প্রথম এটাকে আইডেন্টিফাই করেন, এটাও কি ভুল? তো না, ওটা ভুল না, ওটা ঠিকই, ওটা তখন। কিন্তু ভাইরাসটা যে আমাদের লিনিয়েজ যেটা, আচ্ছা, সেই ভাইরোলজিক্যাল জেনেটিক লিনিয়েজটা প্রায় দেখা গেছে 50 বছর ধরে রেট্রোস্পেক্টিভলি দেখা গেছে আছে পৃথিবীতে। 2001 সালে ওটা ধরা পড়ল। একদম আমি ঠিক এই কথায় ডক্টর জয়দেব রায়ের কাছে আসবো। এক হচ্ছে যে দেখুন, ভারতবর্ষে এখনো পর্যন্ত যে কটা কেস হয়েছে প্রত্যেকে 1 বছরের নিচে, মানে কয়েক মাস বয়সী শিশুগুলোর। সারা পৃথিবী জুড়ে আমি দেখছিলাম যত ডেটা পাচ্ছি 14 বছর বা তার নিচে যাদের বয়স তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে। আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে ইনফ্যান্টদের ক্ষেত্রে অনেক সময় যেমন অনেক ক্ষেত্রে ইমিউনিটি বেশি হয়, অনেক সময় কম হয়, তাদের পক্ষে কতটা আশঙ্কার? আর 2 হচ্ছে কোভিডে আমরা দেখিয়েছি যে সাধারণভাবে বাচ্চারা হয়েছে, আক্রান্ত হয়েছে, কিন্তু লক্ষণও কম এবং খুব ফরচুনেটলি তাদের মধ্যে ততটা গুরুতর হয়নি বেশিরভাগ ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি ব্যাপারটা উল্টো নাকি আশঙ্কার কিছু নেই? কোভিডের ক্ষেত্রে যে ইনফেকশনটা হতো সেটা এই ভাইরাসটা একটা রিসেপ্টর থ্রু দিয়ে ঢুকতো, আর বাচ্চাদের রিসেপ্টরটা যেহেতু অপরিণত ছিল, সুতরাং বাচ্চাদের শরীরে ওটা অ্যাটাচমেন্ট পেত না। কিন্তু এইখানে অ্যাটাকটা কিন্তু ওইভাবে হয় না, সেই জন্য দেখা গেছে সেটা এবছর বলেই নয়, আগের বছরও আমরা দেখেছি যে মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু শীতের সময় বাড়ে, যেটা বললো বর্ষার সময় শীতের সময় বাড়ে। এখন বারবার যে কথাটা আসছে, এটা ডিটেক্ট করতে গেলে কিন্তু টেস্ট করতে হবে।
টেস্ট না করলে পরিসংখ্যানটা বোঝা যাবে না। তাহলে কি সব বাচ্চারই আমরা টেস্ট করব? আমার মনে হয় এটার কোনো যুক্তি নেই। ওই যে আপনি বাণিজ্যের কথা বললেন, বাণিজ্যিক ভিত্তিতে এটা যুক্তি আছে, কিন্তু একটা সর্দি কাশি নিয়ে এলো, সে অত সিভিয়ার ফর্মে কিছুতেই গেল না, তাকে আমি রুটিন টেস্ট করব, এটার কোনো মানে হয় না। তাহলে কাদিকে আমি টেস্ট করব? টেস্ট করব একটা বাচ্চা সর্দি কাশি নিয়ে এলো, আসার পর সে খুব সিভিয়ার ফর্মে গেল। সেই জন্যে যেটা একটু আগেই ডক্টর সোহেলি বলেছেন যে যেগুলো ভর্তি হয়ে যায়, ইন্টেনসিভ কেয়ারে যায়, তাদের কিন্তু আমরা টেস্ট করি। টেস্টের কারণটাও ডক্টর নন্দী ব্যাখ্যা করে দিয়েছেন। কারণটা হচ্ছে এই যে যেহেতু এটা ডিফারেন্সিয়েট করা যায় না, এটা যদি ইনফ্লুয়েঞ্জা হয় তার একটা ওষুধ আছে, বা এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কোনো ভাইরাস আছে কিনা। এখন যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রে একটা ওষুধ আমরা দিই, রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাসের ক্ষেত্রেও একটা অ্যান্টিভাইরাল আছে। সুতরাং আমার কোনো একটা রেমিডিয়াল কোনো আছে কিনা, বা এটাকে আমি নেগেটিভ করলাম মেটানিমো ভাইরাস দিয়ে হয় না, এটা একটা টেস্টের কারণ। আর একটা টেস্টের কারণ আমি যেটা বলবো, এখন যখন এই আতঙ্ক সতর্ক এত কিছু কথা আসছে, আমার মনে হয় একটা ডাটাবেস তৈরি করা উচিত। আচ্ছা, যে ডাটাতে দেখা যাবে যে এই বছর যারা অসুস্থ হচ্ছে, এই যে ইন্টেনসিভ কেয়ারে যে ডাটা হচ্ছে, বিভিন্ন হসপিটাল থেকে সেই ডাটা নেওয়া হোক, তাদের মধ্যে মেটানিমো ভাইরাস কটা আছে, এবং আগের বছরের হয়তো এত ভালো স্ট্যাটিস্টিক, তাহলে ভালো হতো, দুটোকে কম্পেয়ার করা হোক, তাহলে আদৌ কোনো সার্চ হয়েছে কিনা, একদম আদৌ বেড়েছে কিনা, নাকি একটা সাধারণ বিষয় সামনে এসেছে। হ্যাঁ বলুন বলুন। এখানে বায়োস্ট্যাটিস্টিক্স ওয়াইজ কিন্তু এই স্টাডিটা ভুল হয়ে যাবে। তার কারণ আগের বছরে সেই প্রয়োজনীয়তা ছিল না, যে জন্য হয়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেহেতু এটা খরচ সাপেক্ষ, এখন সবাইকার মধ্যে আমি যদি ডাটা তৈরি করার জন্য করি, দ্যাট উইল বি অ্যান আর্টিফিশিয়াল এসকালেশন ইন দ্য নাম্বার। এই খরচটা কে দেবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম, আর্টিফিশিয়ালি আমরা এই বছরে বেশি দেখাবো। গত বছর টেস্ট করলে কিন্তু একটা কথা বলছি, খরচের কথা নয়, আমি তো সবাইকে করতে বলছি না, যারা অসুস্থ হয়ে সিভিয়ার হচ্ছে। আমি হসপিটালাইজড কেসই বলছি, শুধু হসপিটালাইজড কেসই। তাহলে আমরা একটা এমন একটা স্টাডি ডিজাইন করা হোক যে হসপিটাল বেছে ওই কেসে এটাকে ডেফিনেশন ঠিক করে প্রতি বছর এত নাম্বার কেসকে আমরা রেসপিরেটরি ইলনেসকে আরেকটা কি ব্যাপার দেবেন আপনাকে আমি বলতে চাইছি, শুনুন, যে সিভিয়ার ডিজিজগুলোর মধ্যে মেটানিমো ভাইরাস কটা। হ্যাঁ, তার কারণ আমরা জানি মেটানিমো ভাইরাসটা অত সিভিয়ার ভাইরাস নয়, ওর স্প্রেডও অত ভালো করে না। একদম ঠিক। এখানে আমার কিছু একটা বলতে চাই, আমি একটা বলছি, এই যে ভাইরাস হচ্ছে, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমি শিওর যে অন্যান্য যারা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছেন, আমাদের ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অসংখ্য, এবং উই আর লুজিং পেশেন্টস অফ ডিফারেন্ট এজেস, ইয়ং পেশেন্টও মারা যাচ্ছে, এবং এভরি উইক আমরা 2-3টে বাজে ব্যাকটেরিয়া কমিউনিটি অ্যাকার্ড, যাদের কোনো এক্সপোজার ছিল না হসপিটালের, তারা হসপিটালাইজড হয়নি, সেইগুলো কিন্তু কমিউনিটিতে খুব বাজে বাজে ব্যাকটেরিয়া এবং রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাচ্ছি। এটা নিয়ে মনে হয় আমাদের যারা খুব চাচাচ্ছেন যে মেটানিমো, আর ওই যেগুলো সোজা কথা সুপার বাগ বলা হচ্ছে, সেইগুলো আমি এটা আসবো, কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, এই যে ভাইরাস ইনফেকশনগুলো হয়, আমরা একটা বিভিন্ন স্টাডিতে দেখবেন যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হওয়ার পরে তার সঙ্গে একটা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার অ্যাসোসিয়েশন আছে, ইভেন ইন ভ্যাকসিনেটেড পেশেন্টের মধ্যেও, সেখানে কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হচ্ছে। সুতরাং এই স্টাডিটার একটা খুব দরকার আছে। আরেকটা জিনিস আমি জাস্ট বলে দেওয়ার পর আপনার কথায় যাচ্ছি, যে আপনারা এই আলোচনার মধ্যে বারবার বলছেন এই স্বাস্থ্যবিধিগুলো মানলেই লোকের মধ্যে একটা করোনার আতঙ্ক তৈরি হচ্ছে। এটা ধরুন সব ভাইরাসের জন্যই স্বাস্থ্যবিধি যতটা মানা যায় মানা উচিত আমার মতে, কিন্তু যেটা আমরা বারবার আলোচনাতে বলেছি, এই বাচ্চাটা কাদের ক্ষেত্রে সিভিয়ার হয়, যারা কোমরবিডে ভুগতে থাকে। তাহলে আপনি যদি জেনারেলাইজড ওয়েতে যদি নাও করেন, অ্যাটলিস্ট যারা কোমরবিড আছে, যারা রেসপিরেটরি ইনফেকশনে যে বাচ্চাগুলো ভুগতে থাকে বেশি, তাদের ক্ষেত্রে, বা যাদের বড়দের ক্ষেত্রে যাদের সিওপিডি আছে, যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, যারা অ্যান্টি ক্যান্সার ড্রাগ নেয়, যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে, অন্তত তাদেরকে স্বাস্থ্যবিধিটা মানতেই হবে, মিনিমাম এটা একদম। ডক্টর যদি জেনারেলাইজ মানতে পারেন সেটা ভালো। এক্স্যাক্টলি আমার দ্বিতীয় প্রশ্নটা এটাই ছিল আপনার কাছে, সেটা হচ্ছে ধরুন এটা হচ্ছে সিজন চেঞ্জের সময়, ঘরে ঘরে বাচ্চারা, বড়রা তো বটেই, বাচ্চারাও সর্দি কাশি হচ্ছে। এবার একজন অভিভাবক যিনি মানে সেই রকম যাদের আর্থিক সামর্থ্য নেই, কোন ক্ষেত্রে তারা ডাক্তারবাবুর কাছে যাবেন, কোন ক্ষেত্রে টেস্ট করাতে যাবেন, কোন ক্ষেত্রে করাবেন না, বাড়িতে রেখে চিকিৎসা করাবেন? প্রথম কথা হচ্ছে
এখন লোকের মধ্যে যেটা আতঙ্ক আসার কথা হচ্ছে, মোস্ট অফ দ্য কেসে কিন্তু এই মেটানিমো ভাইরাসটাকে আমরা বাংলা ভাষায় বলি ইট ইজ এ মামুলি ভাইরাস, সোজা কথায়। এটা এত সিভিয়ার ফর্ম করে না। আমাদের রেসপিরেটরকে দুটো ভাগে আমরা ভাগ করি, আপার রেসপিরেটর, লোয়ার রেসপিরেটর। এই মেটানিমো ভাইরাস জেনারেলি আপার রেসপিরেটরটাকে বেশি এফেক্ট করে, সর্দি, কাশি, হাঁচি এগুলো হয়। লোয়ার রেসপিরেটর বলতে নিউমোনিয়া, বঙ্কাইটিস, যেটা আমরা বারবার বলছি কোমরবিডের মধ্যে ছোট বাচ্চারাও পড়ে। আপনি স্ট্যাটিস্টিকে দেখলেন গোটা ওয়ার্ল্ড নয়, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা সিভিয়ার ফর্মে গেছে। 14 এদিকে প্রায় ডেটা নেই। এবারে সেইখানে প্রশ্ন হচ্ছে, ছোট বাচ্চারা যেহেতু সিভিয়ার ফর্মে যায়, সেখানে কিন্তু প্রত্যেককেই ডাক্তারবাবুর কাছে নিয়ে জানা উচিত। কেন উচিত? এই যে কোনগুলো সিভিয়ারটাই যাচ্ছে তাদের কিছু ওয়ার্নিং সিগন্যাল আছে। সেই ওয়ার্নিং সিগন্যালটা যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, ট্রিটমেন্টটা যদি আর্লি শুরু হয়, মানে সেটা সিমটোম্যাটিকই হোক। তার কারণ আমরা বারবার আলোচনা করছি যে এই ভাইরাসটার কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই, এই ভাইরাসটার কোনো ভ্যাকসিন নেই, যেটা ডক্টর নন্দী বললেন। তাগিদটা কখন বাড়ে ভ্যাকসিনের, অ্যান্টিভাইরালের জন্য? যখন রিয়েলি এটা সিভিয়ার। করোনায় কত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। এটা যেহেতু নেই, কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুর কাছে আর্লি যাওয়া উচিত। আর্লি যাওয়া কেন উচিত? ধরুন সিভিয়ার রেসপিরেটরি স্টেজ শুরু হলেও তো প্যারেন্টসরা বুঝতেই পারবেন, কিন্তু একটা রেসপিরেটরি রেট একটু বেড়েছে, বর্ডার লাইন রেসপিরেটরি বেড়েছে, সেটা কিন্তু প্যারেন্টসরা অত ডিটেক্ট করতে পারে না। তৃতীয় হচ্ছে একটা ভাইরাল ফিভার, যেটা বললেন যে ওষুধ দিলে 7 দিন, ওষুধ না দিলে 10 দিন। এর ক্ষেত্রেও কিন্তু যদি দেখা যায় সেই ফিভারটা অনেকদিন ধরে পারসিস্ট করছে, তাহলে আমাকে দেখতে হবে আন্ডারলাইন কোনো কজ আছে কিনা। কিছুদিন আগেই একজনকে আমি এরকম জ্বর চলে যাচ্ছে, অতটা কিছু নয়, কাশিটা কমেছে, এক্সরে করলাম, নিউমোনিয়া পাওয়া গেল। ডাক্তারবাবু দুজনই বাবা মা ডাক্তার, কিন্তু সেটাকে খুব আর্লি ডিটেক্ট হওয়ার জন্য ট্রিটমেন্ট করে ভালো হলো। সুতরাং আর্লি ডিটেকশনটা খুব জরুরি। আর কি কি সিমটম দেখা যায়? সিভিয়ার হয়ে গেলে অনেক সময় সায়ানোসিসও হতে পারে, সেটা দেখে হাত ফাত নিতে হবে, সেটা পেরেন্টসরা বুঝতে পারবে। তাছাড়া বাচ্চা যদি নেতিয়ে পড়ে, বাচ্চা যদি খেতে না পারে, এগুলোর জন্য খুব দরকার আছে। সেই জন্য আমি একটা মেসেজ অবশ্যই দেবো আপনার মিডিয়ার থ্রু দিয়ে, যে সর্দি কাশি জ্বর, আগে অনেক দিন আগে সর্দি কাশি জ্বরে কজন এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিত, বা শুধু একটা প্যারাসিটামল আর অ্যান্টিহিস্টামিক খেত। তার মানে এখন এই ভ্যাকসিনটা নেওয়ার কারণ হচ্ছে ডিজিজটাও সিভিয়ার ফর্মে যাচ্ছে। দুটো কারণ, এই যে মিউটেশনের কথা বলছি, মিউটেশন তো ভাইরাস যে কোনো সময় করতে পারে, যেটা আরেকজন বললেন যে এই মিউটেশনটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে মিউটেশনের কোনো খবর নেই এই ভাইরাসটা নিয়ে। এরপরে হচ্ছে তবুও আমাদের উচিত, এটা বিদেশ থেকে আসুক না আসুক, মিউটেশনটা যে বিদেশ থেকে আসলে একটা মিউটেন্ট স্ট্রেন আসবে এরকম নয়। জেনেটিক স্টাডি যদি করা সম্ভব হয়, যারা সিভিয়ার হচ্ছে তাদেরটা করে দেখা উচিত একদম। এবং এই ডেটা সামনে একেবারে সাধারণ মানুষের সামনে এলে এই যে আতঙ্কের পরিবেশ যারা তৈরি করছেন, তাহলে সেইটা ভেঙে যাবে। কিন্তু আমি বলছি এর ভেতরে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ইচ্ছাকৃত, যারা সোশ্যাল মিডিয়ায় একেবারে পাগলের মতো গত 48 ঘন্টা ধরে কার্যত এই ব্যবসায় নেমেছেন, নিন্দাযোগ্য। কিন্তু আরেকটা আছে যার ভেতরে একটা মনস্তাত্ত্বিক দিক আছে। কি মনস্তাত্ত্বিক? যে লোকের মাথায় যেহেতু কোভিড কয়েক বছর আগে গেছে, বারবার সেই কারণটা ফিরে আসছে, যারা আমার মতো অনেকে পরিবারের সদস্য হারিয়েছেন। তো যার ফলে এই ধরনের ভাইরাস, আবার সতর্কতা, আবার নির্দেশিকা একাধিক রাজ্য সরকার দিচ্ছে, এতে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এর একটা ডেফিনেটলি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। আমরা সেই কয়েকটা পরিবারের সঙ্গে কথা বলেছিলাম যারা কোভিডে যারা স্বজন হারিয়েছেন, যার ফলে এই ভাইরাস একটা আতঙ্কের সৃষ্টি করছে। আবার বলছি, আতঙ্কের কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, যেরম ডাক্তারবাবুরা বললেন, সতর্ক থাকুন। আমি কোভিডের কয়েকটা কেস স্টাডি আপনাদের সামনে রাখছি। হাসপাতালে বেড মিলছে না, অক্সিজেন সিলিন্ডার নেই, চেনা মানুষ হঠাৎ করে অচেনা হয়ে গেছে, শ্মশানে গণশেষকৃত্য, নদীতে ভাসছে দেহ। করোনা স্মৃতি মনে পড়লে শিউরে ওঠে মানুষ। এমন এক রোগ যা বুঝিয়েছিল বাঁচতে দূরত্বই দস্তুর, শিখিয়েছিল নিঃসঙ্গতায় নিউ নর্মাল। বেঙ্গালোর, আমদাবাদের পর কলকাতাতেও এইচএমপি ভাইরাসের হদিশ মেলার পর অনেকের মনে উদ্বেগ তৈরি হচ্ছে। ফিরে আসছে সেই ভয়ঙ্কর স্মৃতি, যারা করোনায় নিজেদের আপনজনকে হারিয়েছিলেন। সল্টলেকের বাসিন্দা শুভব্রত দে, করোনার প্রথম ঢেউ উথাল পাথাল করে দিয়েছে তার জীবন। 2020 সালের নভেম্বরেও সংসারটা ছিল মা, দাদা আর তাঁর। মাত্র 4 মাসের মাথায় এই 3তলা বাড়িতে একলা হয়ে যান শুভব্রত। একসঙ্গে কোভিডে আক্রান্ত হন 3 জনই, মা আর তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। এর মধ্যেই 2020 27 নভেম্বর চলে গেলেন মা।
দাদা করোনা নেগেটিভ হলেও কোভিড পরবর্তী অসুস্থতায় 2021-এর 22শে মার্চ মারা যান। টানা 3 মাস জীবন মরণ লড়াইয়ের পর শুভব্রত দে ঘরে ফেরেন। এই ধরনের একটা ভাইরাস আবার আসছে, সেটা একটা আতঙ্কের কারণ। নাও বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইন ট্যান্ডেম কাজ করে, আই থিঙ্ক ইট ইজ নট গোয়িং টু বি আ কজ ফর কনসার্ন। উই আর এক্সপেক্টিং বেটার র্যাপিড রেসপন্স from both the governments, and I think this will pass over and humanity will win at large. কোভিডে ভেঙেছে শরীর, মাত্র 51 বছরে যেন অকাল বার্ধক্য গ্রাস করেছে। এখন আর জোরে হাঁটতে পারেন না। সংক্রমণ পাকাপাকিভাবে প্রভাব ফেলেছে ফুসফুসে। করোনা কেড়েছে বেশিক্ষণ কথা বলার ক্ষমতা, কেড়ে নিয়েছে কথা বলার মানুষগুলোকেও। গুড সাইড অফ হিউম্যান ফেস দেখা গেছে, একটা ব্যাড সাইড, আগলি সাইডও দেখা গেছে। আমার সাপোর্ট স্টাফরা বলেছে যে সবাই দরজা জানলা বন্ধ করে দিয়েছে। তখন আমাকে অ্যাডমিট করবে কি? আমি আর আমার মা দুজনেই তো কোভিড ভিকটিম, আমার দাদাও তো কোভিড ভিকটিম। এই হিউম্যানিটি বা হিউম্যানিটেরিয়ান কনসার্নসগুলো যেন মানুষ ওই আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শেখে, যাতে আমরা উই ক্যান আইডেন্টিফাই আওরসেলভস অ্যাজ ট্রু হিউম্যানস। সল্টলেকের শুভব্রতদের মতোই করোনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন মুদিয়ালির বাসিন্দা সমাজসেবী নিতাই দাস মুখোপাধ্যায়। রোগগ্রস্ত মানুষের পাশে থাকাই যার কাজ। সেই কাজ করতে গিয়েই 2020-র 29শে মার্চ করোনা আক্রান্ত হন। তারপর টানা 44 দিন আইসিইউ, 39 দিন ভেন্টিলেশন, 27 দিন কোমায় ছিলেন। আমাদের কোভিড ব্যাপারটা আমাদের কাছে অজ্ঞাত ছিল, আমাদের ল্যাক অফ ইনফরমেশনস নলেজ ছিল, তার সাথে সাথে পরিকাঠামো তখন তৈরি হয়নি। সরকারি স্তরে প্রিপেয়ারনেস থাকা উচিত, কারণ আমরা কিন্তু আর অজ্ঞাত, মানে বিষয়গুলো আমাদের কাছে আর অজ্ঞাত নয়। আমরা কোভিড সামলেছি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে ফুসফুস, ব্রেন, মাসলে করোনা ভাইরাস তার ছাপ রেখে গিয়েছে। তিনি বলছেন মানুষকেও এখন থেকেই সতর্ক হতে হবে। এখানে পাবলিক কোভিডের থেকে যে তার অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেইটা কাজে লাগাক, কিন্তু অহেতুক আতঙ্ক তৈরি করা যেন একদম না হয়। আরেকটা হচ্ছে, যদি আপনার এলাকায় বা আমার এলাকায় কেউ এই রোগে আক্রান্ত হয়, তাকে অচ্ছুত করে না দেওয়া, তার পাশে দাঁড়ানো, এটা ভীষণ জরুরি। করোনা ভাইরাস এক ধাক্কায় গোটা বিশ্ব জুড়েই বদলে দিয়েছিল জীবন মৃত্যু শোকের সংজ্ঞা। আবার তেমন কোনো দিন আসবে না তো? অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি সজল ঘোষকে দিয়ে শুরু করব এই পাঠটা। সজল, এক হচ্ছে যে কোনো কিছু নিয়ে মানুষ চর্চা করবেন, তার ভেতরে রাজনীতি এবং রাজনীতিবিদরা ঢুকে পড়বেন না, এরম তো কোনোদিন হয়নি, ভারতবর্ষে তো হয় না। অরবিন্দ কেজরিওয়াল এখন দেখছি তিনি এক্স করছেন যে ইমিডিয়েটলি সেন্টারের অ্যাটেনশন চাই এবং একদম কোভিড এনে যে কিভাবে সেই সিচুয়েশনকে ট্যাকেল করা যায়, আউটব্রেক অফ দিস নিউ ভাইরাস ইত্যাদি ইত্যাদি। আমি বলছি মহারাষ্ট্রে তোমাদের সরকার, বিজেপি সরকার ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে দিয়েছে, কর্ণাটকে কংগ্রেস সরকার নির্দেশিকা জারি করেছে, দিল্লির আপ সরকার তো ঝাঁপিয়ে পড়েছে। আমি বলছি কোথাও কি মনে হয় কেন্দ্রীয়ভাবে, আমি বলছি এই ডাক্তারবাবুরা, বিশেষজ্ঞরা যা বলছেন যে আতঙ্কের কিছু নেই, এটা তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো আমি বলছি ডুজ অ্যান্ড ডোন্টস, অথবা আতঙ্কের কিছু নেই, এই নিয়ে আরও স্পষ্ট কেন্দ্রের একটা নির্দেশিকা সারা দেশের জন্য কি জরুরি মনে হচ্ছে না? না, আমি আপনাকে প্রথম বলি সুমনদা, দেখুন যেখানে এত বড় বড় ডাক্তারবাবুরা বসে আছেন, যাদের মানে আমরা জার্নাল টার্নালে পড়ার চেষ্টা করি, খুঁজি, তো তাদের এই সম্বন্ধে শোনার পর আর আমাদের খুব একটা বলার থাকে না। কিন্তু আমি বলি আতঙ্ক না থেকে আতঙ্কটা যদি সতর্কতায় পরিণত হয়, আমার মনে হয় সেটা অনেক বেশি জরুরি এবং সেটা হওয়া ভালো। আমি বুঝতে পারলাম না কর্ণাটকের কংগ্রেস সরকার, মহারাষ্ট্রের বিজেপি সরকার কেন এত তাড়াতাড়ি তারা প্রিকশন নিয়ে তারা এটা বললেন। কেজরিওয়ালের ব্যাপারটা বুঝি, সামনে ভোট আছে, বেচারি ভোট কোনোদিন হয়তো কালকেই ভোটের ডেট অ্যানাউন্স হয়ে যাবে। আপনিও বুঝতেন, আমিও বুঝছি যে ভোটটা হচ্ছে মেন ইস্যু। তো এটা তো থাকেই, আমরা দেখেছি এই রাজ্যে ভোটের কথা মাথায় রেখে কেউ গোল গোল দাগ কেটেছিলেন করোনা তাড়ানোর জন্য, এগুলো থাকে। তো আমার যেটা ব্যাপারটা হচ্ছে, দেখুন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি এখানে বসে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এই ভাইরাসটা আর যাই হোক খুব একটা প্রাণঘাতী হবে না। শিশুদের জন্য একটু প্রিকশন নিতে হবে, খুব একটা প্রাণঘাতী হবে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যদি একসাথে কয়েক হাজার কয়েক লাখ শিশু আক্রান্ত হয়ে যায়, তখন আপনি বেড দিতে পারবেন না। দ্যাট ইজ দ্য
মেন ক্রাইসিস, এবং এই ক্রাইসিসটা থেকে আপনার ওভারকাম করার কোনো ব্যবস্থা নেই। আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি ক্রাইসিসটা ওভারকাম করতে পারবো না। আরেকটা সমস্যা হচ্ছে যে ইউটিউবাররা না, তারা শুধু ভিউজ খোঁজে, এমন কন্ট্রোভার্সিয়াল কথা বলে। আমার বউ মাঝে মাঝে জ্যোতিষের বিভিন্ন দেখে, বিভিন্ন ডাক্তারি দেখে, যারা ডাক্তার নয় তারাও বলছে, যা খুশি তাই বলে যাচ্ছে। এবং রোজ আজকে বলছে তুমি শাক খাবে, কালকে বলছে তুমি শাক খাবে না, আজকে বলছে তুমি এটা খাবে, কাল বলছে আরেকজন বলছে ওটা খাবে না। এই যে এতে যে মানুষের ভিউজ বাড়ছে, তাদের রেটিং বাড়ছে বা তাদের পয়সা বাড়ছে, এই মানুষের মধ্যে যেটা বাড়ছে সেটা বিভ্রান্তি। হ্যাঁ, এইটাই বলছি, খাবো না খাবো না, যাবো না যাবো না, করেই যে বিভ্রান্তিটা বাড়ছে, এইগুলো একটু তাদেরকে অনুরোধ করবো। এখন এটা দেখুন, এটা তো একটা সার্বজনীন, এটা তো আমি বাংলায় বলছি, এটা কর্ণাটকের লোকটার কাছে পৌঁছবে না, কিন্তু সবাই শুধু পয়সার জন্য যদি এটা করে সেটা অমানবিক। আমি একটু অর্ণবের কাছে আসবো। হ্যাঁ অর্ণব, এক তো অনেকে বলছেন যে মহাকুম্ভ যেহেতু মানে এক্সপেক্টেড ভিড়ই 5 কোটি, সেইখানে গঙ্গাসাগর ইত্যাদি শুরু হয়ে গেছে, একটা তো সতর্কতা বা এই যে ধরো মহারাষ্ট্র বা কর্ণাটক যে নির্দেশিকা, এটা মহারাষ্ট্রের, এ তো মানা সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ইত্যাদিটা এখন প্রায় ভাবাই যায় না, অথবা এই ধরনের নির্দেশিকা ইটসেলফ একটা আতঙ্কের পরিমণ্ডল সৃষ্টি করে। কি করা উচিত বলে তোমার মনে হয়? একটা অংশ সমাজে যে অংশটা বেশি আতঙ্কিত হয়, আমার মনে হয় সেই অংশটা হচ্ছে বেশি প্রিভিলেজ। যে নন প্রিভিলেজ যে অংশটা, তাদের না কিছু করার থাকে না, তাদের তো ভিড়ে যেতে হবে, তাদের কাজে যেতে হবে। এবং ওই কোভিডের সময় আমরা যে দেখেছিলাম, সেই পায়ে হেঁটে হেঁটে পরিযায়ী শ্রমিকরা ফিরছে, এবং লকডাউনের সময় সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, ওই স্মৃতিগুলো বেশি করে ফিরে আসছে। সুতরাং এখানে বেশি করে আতঙ্ক না ছড়িয়ে আমার মনে হয় একেবারে খুব প্রিসাইজলি যে সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, তাদের একেবারে প্রিসাইজলি বলে দেওয়া উচিত যেটাকে মানে খুব বেশি আতঙ্কে পরিণত করবেন না, কিন্তু আবার এটা খুব সহজভাবেও নেবেন না, হালকাভাবেও নেবেন না, এইগুলো করুন, এইগুলো করবেন না। আর ওই রাজনীতির প্রসঙ্গ আপনি আনলেন বলে সজলদা প্রথমে একটু গোল গোল দিয়ে একটু খোঁচা দিল। আমি বলি গোলটা আসলে ভোটের জন্য, ওই যে আপনি বললেন গোল করেছিলেন কি ভোটের কথা ভেবে নয়, উনি ওটা সতর্কতার জন্যই গোল করেছিলেন, যে ডিসক্যান্সিং কিভাবে করবেন এটা দেখানোর জন্যই মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সময়। আর ওই গোলের জন্য ভোটের ফল কিছু প্রভাবিত না, গোল চৌকো সমস্ত তার জায়গায় থাকে। বলবো আমার না একটা বেশি না, আমার বক্তব্য হচ্ছে যে এগুলো নিয়ে যত আমাদের ক্যাম্পেনিং কম হবে, মানে এই সতর্কতার ব্যাখ্যাটাও যখন করবে, তখনও না মানুষের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঘুরতে থাকবে। ঠিকই, কিন্তু আমি বলছি কোথাও একটা একেবারে পরিষ্কার সজল না, এখানে ইগনোর খুব একটা চলবে না। একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা হলো যে কোভিড যখন শুরু হয়েছিল, আমার মনে হয় 2020 জানুয়ারি মাসে আমরা এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটা শো করি। তখন সজল নয় কিন্তু বহু রাজনীতিবিদ বলেছিল যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। একদিনের জন্য তারা স্টুডিওতে আসতে পারলেন না। তারপরে দ্বিতীয় ক্ষুব্ধ হওয়ার কারণ ছিল যে এই জিনিসটা নিয়ে এত আতঙ্ক, অনেকে আবার ওভার কনফিডেন্ট, তারা বললেন যে কোভিড ফালতু, কারুর কিচ্ছু হবে না। কিন্তু তারপর দিনের শেষে আমার মতো বহুজন পরিবারের সদস্যদের কোভিডে হারিয়েছে। সুতরাং আমি আবার বলবো যে ডেফিনেটলি আতঙ্ক নয়, কিন্তু সতর্কতা প্রয়োজন। এবং যখন একটা দেশের 3টে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হয়েছে, তার মানে বিষয়টা জানলা দিয়ে ফেলে দেওয়া কিংবা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো নয়। বিষয়টা নিয়ে সতর্ক থাকুন। যেভাবে ডাক্তারবাবুরা বললেন যে ডাক্তারবাবু বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং অবশ্যই আতঙ্ক ছড়াবেন না, কিন্তু একেবারে ফুৎকারে উড়িয়েও দেবেন না। এই দুটোর ব্যালেন্সটা খুব জরুরি বলে আজকে নির্ধারিত যে বিষয় ছিল এই অনুষ্ঠানে, সেটাকে সরিয়ে আমি প্রথম অংশে এই নিয়ে আলোচনা করলাম। এবার দেখাবো যে সেই আলোচনাগুলো যা কোভিডের সময় আমরা করেছিলাম, পরবর্তীকালে দেখা গেছিল যে ওই আলোচনাগুলো সত্যি সত্যি দরকার ছিল। দেখুন। 4 বছর আগের, কিন্তু এই ছবিগুলো কোনোদিন ভুলতে পারবে না বিশ্ববাসী। চীন থেকে ছড়িয়ে পড়া একটা অজানা ভাইরাস গোটা বিশ্বকে প্রাণ ভয়ে ঘরবন্দি হতে বাধ্য করেছিল। প্রায় 3 বছর ধরে আতঙ্কের অপর নাম হয়ে উঠেছিল করোনা। এখন এইচএমপি ভাইরাসের সংক্রমণ দেখে অনেকেই প্রশ্ন করছে, এই ভাইরাস কি করোনার মতোই মারাত্মক হয়ে উঠতে পারে? দিনে দিনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ কি মারাত্মক চেহারা নেবে, নাকি উদ্বেগের কোনো কারণই নেই? 4 বছর আগে ঠিক এই জানুয়ারি মাসেই সামনে এসেছিল ভারতে প্রথম করোনা সংক্রমণের খবর। তখনও কেউ জানতো না সামনে কি দিন আসতে চলেছে। ছিল শুধু চাপা আশঙ্কা, বিশেষ করে বিদেশ ফেরতদের নিয়ে। 4 বছর আগে চীন ফেরত এই অধ্যাপিকা কলকাতায় এসেই জ্বর নিয়ে ছুটেছিলেন বেলেঘাটা আইডিতে, যদিও ভর্তি হতে পারেননি। 2020 সালে 27শে জানুয়ারি এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন তিনি।
এমার্জেন্সিতে যাওয়ার সাথে সাথেই তারা কথাটা শুনলেন, শুনে কিছু মেডিসিনস দিয়ে ছেড়ে দিলেন, বললেন আপনি যান, ঠিক হয়ে যাবে। আমি তাও বললাম দেখুন আমি চায়না থেকে ট্রাভেল করেছি, এসছি, আমার কিছু কোয়ারিজ আছে, কোনো ডক্টর ভিজিট না, আপনাকে কালকে সকালে ওপিডিতে আসতে হবে। ওখানে প্রেলিমিনারি যেটা আমি বলেওছি আগে যে একটা জ্বর মাপা বা একটা ফার্স্ট লেভেল টেস্ট বললো, ওটা করতে গেলেও আপনাকে অ্যাডমিট হতে হবে, মানে ওয়ার্ডে ছাড়া আমাদের এখানে কিছু নেই, নট ইভেন আ মাস্ক। কিন্তু উন্নয়নের নিরিখে ভারতের থেকে অনেকটা এগিয়ে গেছে। এবার কার্যত এই 17টা শহরকে 5 কোটি মানুষকে অবরুদ্ধ করে এই জিনিসটা চিকিৎসার প্রয়োজনে বা সতর্কতার প্রয়োজনে করা সম্ভব হচ্ছে, যে কোনো বাইরের মানুষ ঢুকতে পারবে না, শহরের মানুষ বেরোতে পারবেন না, এই করেও মৃতের সংখ্যা হচ্ছে 80। ইন্ডিয়াতে যদি ওই ভাইরাসটা ঢোকে তাহলে ম্যান টু ম্যান ট্রান্সমিশনকে আটকানা ইন্ডিয়ার পক্ষে খুব মুশকিল, বিকজ এই ক্রাউড, এই পপুলেশন, এডুকেশন, হ্যান্ড হাইজিন, সুতরাং ইন্ডিয়াতে যদি এটা কোনো ক্রমে ঢুকে এটা কিন্তু ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে। ততদিনে অবশ্য চীনে ভয়াবহ পরিস্থিতি, সেখানে লকডাউন শুরু হয়ে গেছে, ভারতীয় ছাত্রছাত্রীরা আটকে পড়েছেন। এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একেবারে চীন থেকেই সেখানকার পরিস্থিতি দেখিয়েছিলেন তাঁরা। বেজিংয়ে যেখানে বোলপুরের ছেলে বাঙালি একজন সাংবাদিক রয়েছেন টিভি চ্যানেলের সঙ্গে, শুভমের সঙ্গে কথা বলবো। তার আগে শুভমের যে ছবিটা শুভম সকাল থেকে তুলে ধরছে দফায় দফায়, আমি দ্রুত একবার সেই ছবিটা দেখিয়ে নেব। চারিদিকে কিছুটা হলেও করোনা ভাইরাস বা নোভেল করোনা ভাইরাসের ভীতি সঞ্চারিত হয়েছে। বিভিন্ন লোকজন এই মুহূর্তে কিছুটা হলেও ভয়ে আছেন। বেজিং শহরের রাস্তাঘাট জনমানব শূন্য। সকালে আমি এমবাসির কাছ থেকে একটা কল পেয়েছিলাম যে এমবাসি ইন্ডিয়ান গভর্নমেন্ট এভাকুয়েশনের প্রসেসে চলছে। ইন্ডিয়াতে পৌঁছেও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বেরোতে পারবো না, আমাদেরকে 14 দিন কোনো একটা জায়গাতে আলাদা করে সম্পূর্ণ রাখা হবে যারা চায়না থেকে ফিরবে। এখন এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ভাইরাল হতে শুরু করেছে। কেউ দাবি করছেন এটা চীনের ছবি, পরিস্থিতি সেখানে ভয়ঙ্কর। There is a surge of new virus and there is no vaccine, there is no cure. আরেকটি ভাইরাল ভিডিওতে আবার দাবি করা হয়েছে গত 62 ঘন্টায় চীনে 71,566টি অ্যাক্টিভ কেস সামনে এসেছে। এই ভিডিওতেই দাবি করা হয়েছে এইচএমপিভিতে মৃত্যুর হার 43%, অর্থাৎ 100 জন আক্রান্ত হলে 43 জনের মৃত্যু হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওগুলো কি আদৌ চীনের? যে তথ্য দেওয়া হচ্ছে তা কি আদৌ সত্যি নাকি ভয় ছড়ানোর কৌশল? আসল খবর কি চীন চেপে দিচ্ছে না সত্যিটা সামনে আসছে? যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর আশ্বস্ত করে বলছে ভয়ের কোনো কারণ নেই। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, স্বাস্থ্য ভবন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এইচএমপি ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, সরকার নিবিড়ভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। এবিপি আনন্দ।